নমস্কার, স্যান্দন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। অযোধ্যায় রামের দর্শনের উদ্দেশ্যে মঙ্গলবার রাজ্যের তীর্থযাত্রীদের নিয়ে যাত্রা শুরু করে আরও একটি আস্থা বিশেষ ট্রেন। মঙ্গলবার সকালে আগরতলা রেল স্টেশন থেকে এই বিশেষ ট্রেন অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়। এর সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সবুজ পতাকা নেড়ে সূচনা করেন। ট্রেনের ভেতরে প্রবেশ করে মুখ্যমন্ত্রী কথা বলেন যাত্রীদের সাথে। ত্রিপুরার জনগণের জন্য এই বিশেষ ট্রেনের এই সুবিধা প্রদানের জন্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। তারপর মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, গত 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার প্রতিষ্ঠা করেছেন। 500 বছর পর দেশবাসীর স্বপ্ন পূরণ হয়েছে, কারণ রাম মানে দেশবাসীর কাছে একটি আস্থা। প্রধানমন্ত্রীর তৎপরতায় রাম মন্দির প্রতিষ্ঠিত হওয়া সম্ভব হয়েছে। ইতিমধ্যে 3টি বিশেষ ট্রেন রাজ্য থেকে দর্শনার্থীদের নিয়ে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়েছে। যারা গেছে তাদের সকলের কাছে মুখ্যমন্ত্রীর একটাই আহ্বান, যাতে রামের কাছে রাজ্যের মঙ্গল কামনা করেন। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপি কর্মকর্তারা। যা বলা যায়, এক ঢিলে দুই শিকার। এদিকে অনুষ্ঠানের উদ্বোধক অপরদিকে লোকসভা নির্বাচনের আগে মানুষের কাছে পৌঁছানোর আরো একটি বড় সুযোগ। এদিন যাত্রীদের সাথে মুখ্যমন্ত্রী কথা বলার পাশাপাশি সেলফিও তুলেন। त्रिपुरा से तीसरी बार यहाँ से जो रामलाला जी के दर्शन के लिए यहाँ से जा रहे हैं और हम लोग सब आए हैं। हमारे साथ त्रिपुरा प्रदेश बीजेपी का सभापति जी है राजीव जी, और 2 MLA भी हमारे साथ हैं। और हम लोग यहाँ पर आए थे, इन लोगों को फ्लैगिंग ऑफ किए और इन लोगों को मैंने कहा जाके रामलाला जी से आशीर्वाद लेके त्रिपुरावासी के लिए आशीर्वाद लेके आए और त्रिपुरा का मंगल ये लोग प्रार्थना करें वहाँ। और बहुत ही अच्छा लगा। ये लोग दे आर वेरी हैप्पी कि राम जी को दर्शन के लिए लोग जा रहे हैं। और ये खरी ये संभव हुआ हमारा यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी। मैं मोदी जी को धन्यवाद देना चाहता हूँ कि उन्होंने जिस तरह 22 तारीख जिस तरह उन्होंने प्राण प्रतिष्ठा किए हैं, इसीलिए त्रिपुरावासी तो बहुत खुश है। तो हम लोग भी जाएंगे। 2 बार कैंसिल हुआ है, लेकिन पूरा जो हमारा कैबिनेट मिनिस्टर्स है सबको लेके जाना है। बहुत जल्दी हम लोग जाएंगे। দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ তুলে সড়ক অবরোধ করল অটো চালকরা। তাদের অভিযোগ, রাজধানীর ঝুলন্ত ব্রিজ থেকে বাইপাস পর্যন্ত রাস্তার বেহাল দশা। পূর্ত দফতরে ডেপুটেশন দিলে নিম্নমানের কাজ করে বড় মাপের বিল আদায় করছে ঠিকাদার, কিন্তু রাস্তাটি সঠিকভাবে সংস্কার হচ্ছে না। তাই প্রতিবাদে রাস্তায় নেমেছে অটো চালকরা। ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের ঠেলায় নেতা ও ঠিকাদারদের পেট বাড়ছে, আর রাস্তা দিয়ে গাড়ি চালাতে গিয়ে শ্রমিকদের হাড্ডি বের হয়ে যাচ্ছে। আর কত সহ্য করতে হবে এই ধরনের দুর্নীতিমূলক কাজ? এভাবেই সরকারের দৃষ্টি আকর্ষণ করে রাজ্যের পূর্ত দপ্তরের বিরুদ্ধে আঙুল তুলে প্রশ্ন করলেন অটো চালকরা। মঙ্গলবার সকালে ঝুলন্ত ব্রিজ থেকে বাইপাস পর্যন্ত রাস্তার বেহাল দশার প্রতিবাদে এই অভিযোগটি তুলেছে অটো চালকরা। তাদের বক্তব্য, বাম আমল থেকেই রাস্তাটির বেহাল অবস্থা। প্রতিদিন 40 থেকে 45 টন বোঝাই করা গাড়ি চলে এই রাস্তা দিয়ে, কিন্তু দুর্নীতিমূলক কাজের কারণে রাস্তাটি সংস্কার হলেও হাতে গোনা কয়েকদিনের মধ্যেই আবার বেহাল দশায় পরিণত হচ্ছে। অটো চালকরা যখন এই রাস্তা দিয়ে চলাচল করে তখন গাড়ি চালক এবং পথচারীদের তীব্র দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখনো পর্যন্ত 3 বার পূর্ত দপ্তরে তারা গিয়ে ডেপুটেশন প্রদান করেছে। তারপর রাস্তাটি সংস্কারের কাজে হাত লাগালে দেখা যায় কয়েকটি ইট বসিয়ে নেতা ঠিকাদাররা দপ্তর থেকে বড় অঙ্কের বিল আদায় করে নিচ্ছে। এত নিম্নমানের কাজ হওয়ায় রাস্তাটির মধ্যে এখন অজস্র মরণ ফাঁদ তৈরি হয়ে আছে। রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে অটো চালকদের প্রায়ই যান দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে লক্ষ্য করা যায়, গর্ভবতী মহিলাদের যখন এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় তখন অত্যন্ত কষ্ট সহ্য করতে হচ্ছে। তাই অনেক বছর ধরে এভাবে জোড়াতালি দিয়ে হওয়ার কাজের প্রতিবাদ করতে মঙ্গলবার রাস্তায় নেমেছে অটো চালকরা বলে জানায় তারা। অটো চালকদের দাবি, রাস্তাটি সংস্কারের যাতে আর জোড়াতালির কাজ না হয় এবং যারা এতদিন নিম্নমানের কাজ করেছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছে অটো চালকরা।
আমরা দীর্ঘদিন ধরে এই রোডে আমরা যাতায়াত আমরা যাত্রী সেবা দিই। তাই আমরা বাম আমলো বহুতবার এই রাস্তাটা নিয়ে সেটা আমরা আন্দোলন করছি, এখনও কোনো উপকৃত আসলাম আমরা। এক্ষণে বিজেপি গভর্নমেন্ট হওয়ার পরও আমরা বহুতবার পিডব্লিউডি অফিসে ডেপুটেশন দিছি, বিভিন্ন নেতার কাছে গেছি, তাই কোনো রকমের কোনো কিছু শোনা হয়েছে না। এর মধ্যে আমরা শুধুমাত্র আগে লাইট ভেহিকেলস এই রুটে চলতো, এখন লরির এদিকে যাতায়াত বেশি। হ্যাঁ, এটা আগরতলা বিকল্প সড়ক ঘোষিত হয়েছে, আমরা কোনো অসুবিধা নাই, আমরা এই লরির পিছনেই আমরা চলতে রাজি আছি। কিন্তু এই রাস্তাটা যে একটা অবস্থা হয়েছে, এখন রাস্তাটা তো যাত্রী সেবা দেওয়ার মতো কোনো যোগ্যতা আর নাই। এই বড় বড় গাতা করে ফের রাখছে বিভিন্ন লরিয়ে। তো এই যে রাস্তাটার অবস্থা, বিভিন্ন রকমের রোগী নিয়ে যেতে আমরা সমস্যা হয়, আমরা শারীরিক সমস্যা হইতেছে, গাড়ির সমস্যা হইতেছে। হ্যাঁ, তাছাড়াও বাইক হোক, বাইসাইকেল হোক, যারা হাইটে যাবেন না তারারও প্রবলেম। আমরা বহুতবার ডেপুটেশন দিও আমরা কোনো ফল না পাও না। আজকে আমরা এই আমরা রাস্তা অবরোধে নামছি। হ্যাঁ, আমরা লোকালরাও বহুত সাপোর্ট চাইছি, কিন্তু লোকালরাও আমরা থেকে মুখ ফিরে নিছে। হ্যাঁ, তার মধ্যে ইঞ্জিনিয়ারের লোক কথা হইলো, কন্ট্রাক্টরের লোক কথা হইলো, কন্ট্রাক্টরও কইতাছে এটা মেটলিং কইরা তারপরে সোলিং করে তারপরে মেটলিং করবো। বহুতটা বাটপার, শুধু বাটপারি করিয়া আমরা লোকে দীর্ঘদিন ধরে প্রতারণা করতেছে। ইট বিছাই দিয়া 2-4 হাজার টাকার ইট বিছাই 50,000 1 লাখ টাকা বিল করে, নাইলে এরকম করে। হ্যাঁ, এইভাবে আমরা বহুতবার তার এই চলাকলা দেখিয়া শেষে আমরা রাস্তা অবরোধে নামছি। হ্যাঁ, আমরা চাই সরকার আমরা দিকে নজর দেখ। পরবর্তী সময়ে খবর পেয়ে স্থানীয় কিছু চুনোপুঁটি নেতা ছুটে আসে এলাকায়। তারা শ্রমিকদের সাথে কোনো ধরনের কথা না বলে সরাসরি চলে যান স্থানীয় কালী মন্দিরে। সেখানে গিয়ে ভিআইপি চেয়ারে বসে চা খান এবং শ্রমিকদের 7-5 বোঝানোর চেষ্টা করেন, যা দেখে ক্ষোভ ব্যক্ত করেছেন অটো চালকরা। শ্রমিকরা জানায় তাদের সাথে নেতারা কথা না বলে টি পার্টি করতে মন্দিরে প্রবেশ করেছে। আমি জানি, কিন্তু যেটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। আপনারা কভারেজ করেন, তারা এখানে এসে আপনার সাথে কথা বলিলে আপনারা ভিতরে কি করে? এটা মন্দিরের সাবজেক্ট না, তো এটা রাস্তার সাবজেক্ট। এদিন ব্যস্ততম সড়ক অবরোধের ফলে প্রচুর গাড়ি দাঁড়িয়ে পড়ে রাস্তার দুপাশে। সান্দন টিভি। কংগ্রেসের যোগদান করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। এদিকে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান জয়দুল হোসেন এবং কংগ্রেস নেতা রতন দাস সহ 20 জন দল ছাড়লেন। সোমবার দিল্লির নেতৃত্বদের সাথে বৈঠকের পর মঙ্গলবার দলে পুনরায় কংগ্রেসে যোগদান করলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বদের উপস্থিতিতে যোগদান করার পর পীযূষ কান্তি বিশ্বাসকে স্বাগত জানান দলের সর্বভারতীয় নেতৃত্ব। কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব পুষ্পস্তবক তুলে দেওয়া হয় পীযূষ কান্তি বিশ্বাসের হাতে। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তারপর কেন্দ্রীয় নেতৃত্ব দাবি করেন মঙ্গলবার পীযূষ কান্তি বিশ্বাস যোগদান করেছেন কংগ্রেসে, তাকে স্বাগত জানানো হয়েছে। তিনি কংগ্রেস ছেড়ে নিজের দল তৈরি করেছিলেন, কিন্তু যখন দেখতে পেরেছেন কংগ্রেসের বিকল্প নেই, তখন তিনি সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। শ্রী বিশ্বাস দলে যোগদান করায় আগামী দিনে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস শক্তিশালী সংগঠন গড়ে তুলতে পারবে, শাসক দলকে আসন্ন পার্লামেন্ট নির্বাচনের মুখ্য জবাব দিতে পারবে বলে আশা ব্যক্ত করেন। आज अच्छा लग रहा है कि हमारे पुराने साथी पीयूष विश्वास जी, जो बहुत मजबूती से कांग्रेस का एक कैडर के रूप में एनएसवाई, यूथ कांग्रेस, सब पदों पे जिसने काम किया था और जो पार्टी छोड़ के चले गए थे, खुद की पार्टी भी बनाई थी, आज वो वापस अपने घर आ रही है। बहुत पूर्व कांग्रेस जनों को अभी एहसास हो रहा है कि अभी सब ने एक होके ये जो बीजेपी की सत्ता जिस तरह से डेमोक्रेसी को खत्म कर रही है, देश को डिवाइड कर रही है, तो सबको एक साथ मिलके आगे बढ़ना है। और मैं कांग्रेचुलेट करना चाहता हूं पीयूष जी को,
उसने सही समय पे डिसीजन लिया है ताकि वो कांग्रेस में वापस आए और कांग्रेस को मजबूत करे। त्रिपुरा में उनके आने से और उनका जो फॉलोअर है वो सब पार्टी में ज्वाइन होने से पार्टी बहुत स्ट्रांग हो जाएगी और इसका लाभ हमें पार्लियामेंट इलेक्शन के लिए जरूर होगा। सो आई वेलकम पीयूष कांति बिस्वाची इनटू आवर पार्टी फोल्ड। আয়োজিত সাংবাদিক সম্মেলনে শ্রী বিশ্বাস জানান, দেশের গণতন্ত্র শক্তি শেষ করে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ক্ষমতার অপব্যবহার করছেন। মানুষ গত বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় প্রস্তুত ছিল বিজেপির নেতৃত্বাধীন সরকারকে মুখ্য জবাব দেওয়ার জন্য। সিংহভাগ মানুষ বিজেপিকে সমর্থন করেন। তারপর বিজেপির কৌশল করে জয়ী হতে হয়েছে বলে জানান তিনি। It is a most happy day for me. I have come here to join Congress again. Rahul ji started Nyaya Jatra. I am from Tripura, one of the state of Northeast, which is neglected by our Prime Minister. All of you know about the attitude towards Manipur. And I personally feel what is told by Rahul ji. Our Prime Minister Narendra Modi, he has finished our constitution, democracy, and if he is allowed to continue further, he will also finish the judiciary. He will not allow the judiciary to work independently. এদিকে রাজ্য সাংবাদিক সম্মেলন করে ভাঙাগড়ার গল্প শোনালেন 20 জন কর্মী সমর্থক। আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান জয়দুল হোসেন এবং কংগ্রেস নেতা রতন দাস সহ 20 জন দল ছাড়লেন। তাদের বক্তব্য, বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি আনফিট, শুধুমাত্র পদের বদল চলছে কংগ্রেস ভবনে, সাথে চলছে টাকার ভাগ বাটোয়ার। এবং গত বিধানসভা নির্বাচনের সময় আগরতলা শহরের এক হোটেলে নোংরামিও হয়েছে কংগ্রেসের। বর্তমানে কংগ্রেস ভবনটিও ব্যবসার জায়গা হয়ে উঠেছে বলে দাবি করেন জয়দুল হোসেন। তিনি আরো বলেন, তারা যোগদান করতে চলেছেন কোন সর্বভারতীয় দলে। যারা আজকে আমার সাথে জাতীয় কংগ্রেস দল ত্যাগ করছে, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। বন্ধুগণ, অতি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, ভাই বোন কংগ্রেস ছাত্র নেতা হতে, যুব নেতা হতে এবং প্রদেশ কংগ্রেসের সেক্রেটারি হয়ে মাইনরিটি চেয়ারম্যান পেয়েছি এবং এআইসিসি সদস্য হয়েছি। বিভিন্ন পদ আমি অবলম্বন করেছিলাম, কিন্তু দুঃখের সঙ্গে আজকে গতকালে নন অফিসিয়াল ছেড়েছি ফেসবুকে আমার রেজিগনেশন। আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি বার্তা দিতে চাই সারা ত্রিপুরা এবং অল ইন্ডিয়ার সকল আমার বন্ধুদেরকে। আমরা ত্রিপুরা কংগ্রেস এখন জানেন আপনারা কি অবস্থাতে আছি। আমরা কংগ্রেসটা মনের প্রাণী করেছিলাম এবং কর্ম ভেবেছিলাম, কিন্তু দল বদল, কিছু লোক আয়ারাম গয়ারাম, কিছু নেতারা এসে কংগ্রেসটাকে এখন পরিচালনা করছে জগায় মাথায়। বন্ধুর নাম কুদীপ। তাই আমরা আর এই দলে থাকতে পারছি না বন্ধুরা, কারণ আমরা মানুষকে আর বোকা বানিয়ে আর বেশি দিন আমরা এই পার্টিতে থাকতে চাইছি না। একটা কংগ্রেস ভবন আছে জানেন, পোস্ট অফিস সমিতিতে মানুষের একটা আশ্রয়স্থান ছিল কংগ্রেসীদের, কিন্তু এটা এখন মানে নোংরামি জায়গা হয়ে গেছে। দেখুন, যেহেতু রাজনীতি করি, রাজনীতি করব, কিন্তু যখন করব কোনো ন্যাশনাল দলেই আমরা যোগদান করব। তবে যতদূর খবর, তারা যোগদান করতে চলেছেন পদ্মবনে। ভাঙাগড়ার খেলায় কংগ্রেসের
পাটিগণিত অঙ্ক কষাকষি শুরু হয়েছে রাজ্যে। সাধন টিভি। সর্ষে ভূত খুঁজছে বিজেপি। রাজ্যের 20টি এসটি আসনে বিস্তারক পাঠিয়ে দলের দুর্বলতা খুঁজে এনে বৈঠকে বসলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিকে দীর্ঘ রাত পর্যন্ত মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার বাড়িতে গিয়ে লড়াইয়ের জন্য পাশে চাইলেন তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। লোকসভা নির্বাচনের আগে শাসক বিরোধী তোড়জোড় লড়াই শুরু করেছে বলা চলে। প্রাক্তন মুখিয়া আশকারায় গজে ওঠা দলকে এবার টেনেও নিচে নামাতে পারছে না বিজেপি, এমনটাই রাজনৈতিক মহলের প্রসঙ্গ রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রামথার। 2018 সালে সরকারের প্রতিষ্ঠিত হওয়ার পর এডিসি নিয়ে তেমন কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু তারপর জন্ম নেওয়া মথাকে নিয়ে আজ শাসক শিবিরে মাথা ব্যথা হয়ে উঠেছে। দলের নেতৃত্ব সংবাদ মাধ্যমের সামনে বিরোধী দল তিপ্রামথাকে নিয়ে মাথা ব্যথা নেই বলে দাবি করলেও যথেষ্ট চাপে রয়েছে প্রদেশ বিজেপি। গত এডিসি নির্বাচনের সময় আইপিএফটির সাথে আসন ভাগাভাগিতে ছিল প্রথম ভুল বিজেপির। মাত্র কয়েকটি আসন জনজাতিদের দিয়ে আইপিএফটির উপর ভরসা করেছিলেন প্রাক্তন মুখিয়া, যার খেসারত দিতে হচ্ছে লোকসভা নির্বাচনের আগে। গত 4 বছরে পাহাড়ে জনজাতি অংশের মানুষকে আবেগে ভাসিয়েছে মথা, যার ফলে গত বিধানসভা নির্বাচনে দিল্লির গলা কাটা হয়ে উঠেছিল প্রদ্যুৎ। বড় কৌশল করে নিয়ন্ত্রণ করতে সফল হলেও লোকসভা নির্বাচনের আগে নিয়ন্ত্রণবিহীন হয়ে গেছে প্রদ্যুৎ। সময়ে সময়ে দিল্লির ডাকে সাড়া দিয়ে গেলেও চূড়ান্ত বোঝাপড়ায় আসতে পারছে না দুই দলের শীর্ষ নেতৃত্ব। তাই লোকসভা নির্বাচনের আগে দ্বিধাগ্রস্ত প্রদ্যুৎ আমরণ অনশনের ডাক দিয়েছেন। 28শে ফেব্রুয়ারি বড়মুড়ায় তিনি আমরণ অনশনে বসবেন। তার বক্তব্য, গত বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের মানুষের সাংবিধানিক অধিকার পূরণের জন্য এডিসিকে সরাসরি অর্থ রাশি বরাদ্দ করা, বিশ্ববিদ্যালয় স্থাপন করা সহ যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলি কোনো কিছু পালন করেনি। গত 1 বছরে বহুবার দাবি জানানো হয়েছিল। দিল্লির নির্দেশে মধ্যস্থকারী একে মিশ্রা রাজ্যে এসেছিলেন, কিন্তু লক্ষ্য করা গেছে দাবি পূরণ হয়নি। জনজাতি অংশের মানুষকে আর ভরসা দিতে না পেরে আমরণ অনশনে বসতে চলেছেন তিনি। এর মধ্যে সোমবার রাতে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার বাসভবনে যান প্রদ্যুৎ। কথা বলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার সঙ্গে। সেখান থেকে আলোচনার পর বের হয়ে জানান, জনজাতি অংশের মানুষের দাবি পূরণের জন্য তিনি শুক্লাচরণকে এগিয়ে আসার জন্য আহ্বান করেছেন। What was the meeting? No, not a meeting. Shukla had called me for dinner. So I went and met him. I met his wife, his children for dinner. And sir, you have kept an appeal today, I think, that this protest or there will not be any political or anything. No, because we are not against any political party. Okay. हम लोग कोई पॉलिटिकल पार्टी के अगेंस्ट नहीं, हम लोग अपना तिप्रासा का डिमांड रख रहे हैं। कोई पॉलिटिकल पार्टी के अगेंस्ट भी नहीं है और कोई पॉलिटिकल पार्टी का डिमांड भी नहीं है। सो सब लोग वेलकम है। हम लोग अपना जनजाति का अपना डिमांड रख रहे हैं गवर्नमेंट ऑफ इंडिया के सामने, और अगर गवर्नमेंट ऑफ इंडिया को उचित लगता है तो वो हमारे प्रॉब्लम को एड्रेस करेगा। तो इसमें अगर हम पॉलिटिक्स ला देंगे तो किसी का सोल्यूशन नहीं मिलेगा। तो मैंने कहा है कि एवरीबडी इज वेलकम, बट पॉलिटिकल फ्लैग्स देकर मत आए। ये जाति का इशू है, पार्टी का नहीं। And how is the response? Other have contacted you from other? I have contacted, and I'm still hopeful that the government of India will realize that we are not asking for something which is against the constitution. We are asking for what the government of India itself had promised during the elections. And we want land rights, we want economic rights, we want political rights. We want to safeguard our next generation. So if they want to, and they had sent Mr. Mishra down, they had sent negotiations down. So why don't they conclude something right now? Because after Lok Sabha we don't know what will happen. So we want to conclude this before the Lok Sabha election starts. Sir, any chance of speaking with the Chief Minister or the Home I will call him up. I'll call up Manik Babu. I'll talk to him. I don't intend to create disruption. I'm just peacefully following the tradition of what Mahatma Gandhi did. I'm peacefully holding up fast to bring attention to the problems of the indigenous people, and I want to help my people. I'm not wanting to hurt anyone. I want to help my people, and I want to bring an early solution. So let's see what the government of India has in mind. Has the Home Minister tried to contact you, or you No, have tried? I have not spoken to the Home Minister, and neither has he spoken to me. So there is no communication between me and the Home Minister. Thank you. Thank you.
মঙ্গলবার দেখা গেল জনজাতি মোর্চার সাংগঠনিক বৈঠক। প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ জনজাতি মোর্চার সভাপতি পরিমল দেববর্মা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। রাজীব ভট্টাচার্য দাবি করেন জনজাতিদের বিকাশের জন্য কাজ করছে বর্তমান সরকার এবং এগুলো সম্পর্কে বিস্তারিত অবগত করে মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায় সেগুলি নিয়ে আলোচনা হয়েছে এই দিন। তবে রাজ্যের 20টি এসটি আসনে কি ঘাটতি রয়েছে তা জানতে 5 দিনের জন্য বিস্তারক পাঠানো হয়েছিল। যেসব ঘাটতিগুলি রয়েছে সেগুলি পূরণ করে আগামী লোকসভা নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শ্রী ভট্টাচার্য। আপনারা জানেন আমাদের জনজাতি মোর্চা, আমাদের আদরণীয় জনজাতি মোর্চার সভাপতি প্রাক্তন বিধায়ক পরিমল দেববর্মার নেতৃত্বে জনজাতি মোর্চা নতুন গঠিত হয়েছে এবং তার যে পরিচয় বৈঠক আজকে এখানে সংগঠিত হচ্ছে এবং আগামী দিন জনজাতি মোর্চা কিভাবে কাজ করবে এবং জনজাতি এলাকায় আমাদের সংগঠনকে আরও শ্রীবৃদ্ধি কিভাবে করা যায় সেই লক্ষ্যমাত্রা রেখে আজকের এই বৈঠক এখানে ডাকা হয়েছে এবং আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার জনজাতি বিকাশের জন্য এবং আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে এই ডাবল ইঞ্জিনের সরকার জনজাতি বিকাশের জন্য যে কাজগুলি করছে সেই কাজগুলি জনসমক্ষে আমরা কিভাবে পৌঁছাবো এবং আগামী লোকসভা নির্বাচনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পর্কেই আজকের এখানে বিস্তারিত আলোচনা করা হবে এবং আমরা 1-2 দিনের মধ্যেই আমরা নির্ণয় নেব এবং যে এসটি 20টা সিট রয়েছে সেই 20টা সিটে আমাদের ইতিমধ্যেই আমরা 1 দিনের জন্য 5 দিনের জন্য আমরা বিস্তারক পাঠিয়েছিলাম। তাদের রিপোর্টের উপর ভিত্তি করে যেখানে যেখানে আমাদের ঘাটতি রয়েছে সেই সমস্ত জায়গায় ঝাঁপিয়ে পড়ে সংগঠনকে আরো কিভাবে শক্তিশালী করা যায় সেই লক্ষ্যমাত্রা রেখে আজকের এই বৈঠকে আলোচনা করা। তবে শাসক বিরোধী তরজার লড়াই ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে ব্যাপক সাড়া দিয়েছে, কারণ অনেকের মতে ছায়া সঙ্গী হিসেবে আর নেই মথা। স্যান্দন টিভি। 27 ফেব্রুয়ারি মঙ্গলবার ভারতের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার বিপ্লবী শহীদ চন্দ্রশেখর আজাদের 94তম আত্মবলিদান দিবস। এই উপলক্ষে আগরতলা বটতলা এলাকায় এআইএমএসএস, এআইডিওয়াই ও এআইডিএসও এর যৌথ উদ্যোগে পুষ্পার্ঘ্য অর্পণ করেন, শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন এআইএমএসএস এর রাজ্য সভানেত্রী শিবানী দাস, এআইডিওয়াই ওর রাজ্য সভাপতি ভবতোষ দে, এআইডিএস ওর রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার সহ সংগঠনের সদস্যরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভবতোষ দে এবং মৃদুল কান্তি সরকার। বক্তারা শহীদ চন্দ্রশেখর আজাদের বিপ্লবী কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরে আজকের দিনে চন্দ্রশেখর আজাদ সহ স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার বিপ্লবীদের জীবন চর্চার গুরুত্ব ব্যাখ্যা করেন। পাশাপাশি বিপ্লবীদের জীবন থেকে শিক্ষা নিয়ে বেকার সমস্যা, শিক্ষা বেসরকারীকরণের নীল নকশা, জাতীয় শিক্ষানীতি 2020 ও ক্রমবর্ধমান নারী নির্যাতন, খুন, ধর্ষণের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পথচারীদের মধ্যে শহীদ চন্দ্রশেখর আজাদের ছবি সম্বলিত ব্যাজ বিতরণ করা হয়। আজ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বীর বিপ্লবী শহীদ চন্দ্রশেখর আজাদের 94তম শহীদ দিবস। এই দিনটি আমরা এআইডিএসও, এআইডিআইও, এআইএমএসএস এর যৌথ উদ্যোগে ত্রিপুরা রাজ্যব্যাপী উদযাপন করছি। তারই অঙ্গ হিসেবে আজ বটতলায় বেদি স্থাপন করে ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ওনার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। পাশাপাশি এই দিনে দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে আমরা এই আহ্বানটুকু রাখতে চাই যে ছাত্র যুবকদের যদি সঠিকভাবে তাদের মধ্যে দেশাত্মবোধক মূল্যবোধ জাগরিত করতে হয় তাহলে বড় মনীষীদের জীবন চর্চা পাঠ্যপুস্তকের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে এবং ছাত্র যুবকদের সঠিক চিন্তা, সঠিক দিশা যাতে তাতে তৈরি হয়, মেরুদণ্ড যাতে না ভেঙে যায় তার জন্য এই সমস্ত বড় মনীষীদের জীবন চর্চা সরকারি বেসরকারি সমস্ত উদ্যোগে করা দরকার। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।